ব্যাকলিংক ভাইয়া। ব্যাকলিং এর কোন পর্যন্ত দেখাইছিলাম? কোন পর্যন্ত দেখাইছিলেন এটা মনে নাই, রেকর্ডিংও মানে তো দেন নাই, পরে দেখা হয়নি আর। ক্লাসে মনোযোগী ছিলেন না, রেকর্ডিংটা তো ক্লাস তো দেই ওই সামনে। থিওরিটিক্যাল হয়েছে মেনলি। তো ওই ইসের তো থিওরিটিক্যাল হ্যাঁ, তো ক্লাসে বুঝছি 50%, আর বাকি 50% বলার জন্য মানে ভিডিওটা দেখুন দেখার দরকার দরকার। ছিল, নোট করতে পারতাম তো। আচ্ছা, ভিডিও আজকে পেয়ে যাবেন, হ্যাঁ আজকে পেয়ে যাবেন রাতের মধ্যে, গত ক্লাসের ভিডিও। তো গতকালকে মানে লাস্ট ক্লাসে খুব সম্ভবত দেখছিলাম হচ্ছে ব্যাকলিং কি বা কেন করব বা কোথায় এটা করে লাভ কি, এগুলো মনে হয় দেখছিলাম, তাই না? তো ব্যাকলিংক, আর ভাইয়া, ওই যে লাস্টের দিকে ওই যে তিনটা ক্যাটাগরির করছিলেন, ওই যে গুড ব্যাড ওয়ার্স্ট এগুলা। হ্যাঁ হ্যাঁ, ওই তো মানে কয় ধরনের ব্যাকলিংক হয় সাধারণত সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে কয়েকটা টাইপের ব্যাকলিংক করা হয় সাধারণত, সেটা হচ্ছে মেনলি ওয়েব 2.0, তারপর ফোরাম, তারপর সোশ্যাল বুকমার্কিং, ডিরেক্টরি সাবমিশন, এই ধরনের এগুলো হচ্ছে মেইনলি করা হয়। বাট মজার কথা হচ্ছে এখন এগুলা গুগল প্রায় কোনোটাই পছন্দ করে না যদি এটা তার মন মতো না হয়। তো আজকে আমরা এই ব্যাপারে আমরা আস্তে আস্তে জানবো কোনগুলা মন মতো হয় না বা কোনগুলা মন মতো হবে, বা কিভাবে অথেন্টিক ব্যাকলিংক করা যাবে সেগুলো জানবো। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ওয়েব 2.0। যারা যারা অলরেডি আগে কোথাও এই রিলেটেড ক্লাস করছেন এখানে, মানে এসইও বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যাদের মিনিমাম কিছুটা আইডিয়া আছে, তারা যদি কেউ জানেন ওয়েব 2.0 জিনিসটা কি আমাকে একটু বলেন, আমি তো একটু শুনি। ওয়েব 2.0 সাইট গুলা কোনগুলা বা এগুলা কাকে বলে? নো আইডিয়াস। আমি করিনি ভাইয়া, কোনো জায়গায় এরকম টার্মটা শুনিনি, বাকি আমার কোথাও যাইনি। আইডিয়া নেই এখন। অলরাইট, ওয়েব 2.0 সাইটটা কি? বেসিক্যালি ওয়েব 2.0 সাইট হচ্ছে জেনারেশন 2.0 মানে সেকেন্ড জেনারেশন, ঠিক আছে? সেকেন্ড জেনারেশন মানে কিরকম, মানে ধরেন xyz.com, এটা একটা মাদার সাইট বা মেইন সাইট। এটা যদি একটা মেইন সাইট হয়, এটা একটা বাচ্চা দিছে, এই বাচ্চাটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে, ধরেন এই বাচ্চাটার নাম হচ্ছে abc.xyz.com। অর্থাৎ একটা রুট ডোমেইন, এই রুট ডোমেইনের যখন একটা সাবডোমেইন ক্রিয়েট করা হয় ব্লগিং এর জন্য, বা কোনো যে সকল মাইক্রো ব্লগিং সাইটগুলোতে ডোমেইন ক্রিয়েট মানে একটা সাবডোমেইন ক্রিয়েট করার সুযোগ দেয় ব্লগ পোস্টিং এর জন্য, সেই সমস্ত সাইটগুলোকে বলা হচ্ছে ওয়েব 2.0 সাইট। আমার এই কথাটুকু কি বুঝতে পারছেন? ভাইয়া, তার আগে জানা প্রয়োজন ছিল মাইক্রো ব্লগিং সাইটটা কি অ্যাকচুয়ালি। আচ্ছা, মাইক্রো ব্লগিং সাইট হচ্ছে সেই সাইটগুলা যেগুলাতে আমরা মোটামুটি ভাবে গেস্ট পোস্টিং করতে পারি, যেমন blogger.com, medium.com, blogspot আর ব্লগার তো একই, তারপর আছে কি ওয়েব জার্নাল, এই টাইপের যে সাইটগুলা আমাদেরকে, তারপর টামলার, মানে আমরা যেখানে ব্লগিং করতে পারি, মোটামুটি লিখতে পারি এবং লেখাগুলাকে বিভিন্ন জায়গায় পাবলিশ করতে পারি এবং এর ওইখানে ভেতরে ক্রিয়েট। তো ওয়ার্ডপ্রেস ইনক্লুডেড, তাই না? সরি, বুঝি নাই। এর ভেতরে তো ওয়ার্ডপ্রেসও ইনক্লুডেড, তাই না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসও ইনক্লুডেড। এবং যেখানে এই ধরনের যেই সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট খুললে তারা আমাদেরকে একটা প্রাইভেট লিঙ্ক দিয়ে দেয়, অর্থাৎ যেই লিঙ্কটার মাধ্যমে অ্যাড্রেস হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং সাবডোমেইন হিসেবে যে লিঙ্কগুলো দিয়ে দেয় সেইগুলোকে বলা হচ্ছে ওয়েব 2.0 সাইট। হুম। এখন মাইক্রো ব্লগিং সাইট তো আরো অনেক আছে যেগুলোতে আপনি সাইট হয়তো করতে পারবেন,
আপনাকে কোনো এরকম সাবডোমেইন দিবে না, আপনার জাস্ট একটা ব্লগের অপশন দিয়ে দিবে। ফর এন এক্সাম্পল, ধরেন আমার একটা সাইট আছে স্পোর্টস রিলেটেড, এখানে আমি আপনাকে এক্সেস দিলাম যে আপনি ব্লগিং করতে পারেন, বাট আমি আপনাকে এরকম কোনো সাবডোমেইন দিব না। আপনার যেই পেজগুলো আসবে সেগুলো হচ্ছে জাস্ট পোস্ট ইউআরএল হিসেবে আসবে। আপনি কিন্তু আপনার নিজস্ব কোনো আইডেন্টিটি থাকবে না যে এই সাইটের অমুক লিঙ্কে গেলে আপনার সব আর্টিকেল গুলো পাওয়া যাবে। ঠিক আছে? আর এই ওয়েব 2.0 সাইটগুলো কি করে? ওয়েব 2.0 সাইটগুলোতে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন ওরা আমাকে আমার নিজস্ব একটা অ্যাড্রেস দিয়ে দেয়, একটা ইউআরএল দিয়ে দেয়, যে অ্যাড্রেসটা আমরা যে সব জায়গায় শেয়ার করতে পারি যে আমার লেখাগুলা পড়তে গেলে এখানে ভিজিট করতে পারেন। এই জিনিসগুলো আমরা সাধারণত ব্যবহার করি যারা মানে সাইট র‍্যাংক করতে চাই। এটারও অনেক কিছু রুলস আছে। আগে তো আমরা র‍্যান্ডমলি করতাম। এখন এগুলা পসিবল না। এগুলার কোনো ভিত্তি নাই র‍্যান্ডম করার। তো অনেকে করে কি, নিজে কোনো জার্নাল বা নিজে কোনো আ করলে, মানে পোর্টফোলিও টাইপ ক্রিয়েট করার জন্য নিজে কোনো বা পোস্টিং করলে বা আর্টিকেল লিখলে এই সমস্ত সাইটে আর্টিকেল গুলাকে পাবলিশ করে রাখে যে ফাইবারে পোর্টফোলিও হিসেবে দেখানোর জন্য। কোনো বায়ার যদি বলে যে আমাকে একটা স্যাম্পল দেন, তখন ওই লিঙ্ক গুলো দিয়ে দেয় যে এই লিঙ্কটা চেক করেন, বা এই লিঙ্কটা চেক করো যেখানে আমার কিছু স্যাম্পল আর্টিকেল আছে, তোমার আর্টিকেল গুলো এই কোয়ালিটির হবে। তো ওই ক্ষেত্রেও আমরা এই ওয়েব 2.0 সাইট গুলাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। এর মধ্যে সবচেয়ে পপুলার আর কি আমরা বায়ারকে দেখানোর জন্য medium.com-টা ব্যবহার করি। এছাড়াও অনেক লাইভ জার্নাল টার্নাল এরকম অনেক আছে যেগুলো আমরা ওয়েবসাইট সার্চ করলেই পাবো। কিন্তু কথা হইলো, এই সাইট গুলাকে আমরা চাইলেই ইউজ করতে পারি না এখন, কারণ আমরা আগে যখন এটাকে ব্যবহার করতাম তখন এত রুলস ছিল না। তখন জাস্ট কি ছিল, আমাদের কিছু সিম্পল রুলস, সিম্পলি আমরা মোটামুটি ভাবে পোস্টিং করলেই সেটা সার্চ ইঞ্জিনে চলে আসতো। কিন্তু এখন আর সেটা হয় না। এখন গুগল এগুলাকে স্প্যাম হিসেবে কাউন্ট করে, যে যদি এটা রিলেভেন্ট না হয়। তাহলে এখন কি ওয়েব 2.0 আমরা কি বন্ধ করে দিব? না, ওয়েব 2.0 আমরা বন্ধ করব না। কারণ কিছু কিছু ক্ষেত্রে ওয়েব 2.0 আমাদের অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্ব, কি বলে, অনেক ইম্পর্টেন্ট, এটা কি বলা উচিত, মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি আমাদের সাইটকে র‍্যাংক করার জন্য। তাহলে কিভাবে করা যায় এই সাইটটা, এইগুলা কাজ? আমরা ফার্স্টে সিলেকশন করব যে কোন ধরনের ওয়েব 2.0 সাইটগুলোকে আমরা কাজ করব, এগুলো নিয়ে কাজ করব। যেগুলোতে হাই র‍্যাঙ্কিং আছে, ডিএপিএ ভালো আছে, সিএফটিএফ ভালো আছে, আমরা মূলত সেই ধরনের সাইটগুলোকে আগে সিলেক্ট করব। এখন প্রশ্ন হলো সিএফটিএফ কি, ডিএপিএ কি? ডিএপিএ আপনারা জানেন, বাট সিএফটিএফ টা আপনারা জানেন না। ডিএপিএ হচ্ছে ডিএ ফর ডোমেইন অথরিটি, পিএ ফর পেজ অথরিটি, আর সিএফ ফর সাইটেশন ফ্লো, আর টিএফ ফর ট্রাস্ট ফ্লো। আমি বলছি বোধহয় আগে, বা আপনারা শুনে থাকবেন কোনো জায়গায়। তো এই জিনিসগুলো কিভাবে বের করতে হবে সেটা আমরা বিভিন্ন নেক্সট ক্লাসগুলোতে হয়তো সামনে পড়বে, তখন দেখাই দিব। এখন ইন্ডিভিজুয়ালি দেখানোর সময় বা সুযোগ নাই। এগুলো আপনারা বিভিন্ন প্লাগইনস বা এক্সটেনশন অ্যাড করলেও আপনারা এটা পাবেন। এখন আসি, আমরা কিভাবে ওয়েব 2.0 ওয়েবসাইটগুলো তৈরি করব। লিঙ্ক বিল্ডিং করতে হলে আমাদের সুন্দরভাবে আগে সাইট তৈরি করতে হবে, তারপর লিঙ্ক বিল্ডিং এ যেতে হবে। যেমন আপনি যদি একটা গাছ লাগানোর পরে সেটা বড় হওয়ার আগেই আপনি ওখান থেকে ফল আশা করেন, তাহলে সেটা লজিক্যাল হবে না। আমি যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা লাউ গাছ লাগাইছেন, এখন অথবা লাউ গাছ, হ্যাঁ, লাউ গাছ লাগাইছেন, এখন লাউ গাছ তো বড় হইতে হবে, লাউ গাছ বড় হলে তারপর লাউ ধরবে। কিন্তু আপনি চাইলেন যে আমি লাউয়ের শাক খাবো, এখন গাছটা একটু বড় হলেই লাউয়ের মাথা থেকে ডগাটা ভেঙে আপনি নিয়ে নিলেন। পরবর্তীতে কি আপনি ওই গাছটা থেকে আর কোনো ধরনের বেনিফিটেড হইতে পারবেন? গাছটা কি বাঁচবে না ডেড? আমি কি আমার কথা বুঝাতে পারতেছি আপনাদেরকে? ভাই আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমি যদি খুব ফাস্ট কথা বলি আমাকে অবশ্যই থামায় দিবেন, বলবেন যে হ্যাঁ ভাই আমি একটু স্লো কথা বলেন। তো ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন ওয়েব 2.0 সাইটগুলো ক্রিয়েট করব, এগুলাতে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, এবং এই সাইটগুলোকে প্রিপেয়ার করতে হবে যেন আমরা এখান থেকে ব্যাকলিংক নিতে পারি, ভালো ব্যাকলিংক নিতে পারি। এখন এগুলা কিভাবে করব বা কেন করব? এই কেন করার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিছি আপনাদেরকে। সেটা হলো, ধরেন আপনারা লাউ গাছ তো চিনেন,
বা কুমড়া গাছ তো চিনেন। এখন এই লাউ গাছ বা কুমড়া গাছ যখন আমরা লাগাই, এটা কিন্তু বড় হইতে হবে ফল দেওয়ার জন্য, তাই না? তো এগুলো তো আবার শাকও খাওয়া যায়। এখন আপনি একটা লাউ গাছ বা কুমড়া গাছ লাগাইলেন, লাগানোর পরে আপনি চিন্তা করলেন একটু বড় হলেই যে আমি মানে ডোগাটা রেঁধে খাবো, রান্না করে খাবো। এখন আপনি গাছের ডোগাটা মাথা থেকে কেটে ফেললেন বা ভেঙে ফেললেন, নিয়ে রান্না করলেন। এখন ওই গাছটা থেকে আর কোনো ফল বা শাক পাওয়ার কি কোনো আশা করতে পারেন আপনারা? না ভাইয়া, কারণ আমি তো বেসটাই কেটে ফেলছি, রাইট। তো আমরা ধৈর্য যখন ধরি। হ্যাঁ, আমরা যখন একটা সাইট থেকে ব্যাকলিংক নিব, এটার জন্য আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা শিখি বা আমরা যেটা দেখি সেটা হচ্ছে, সবাই বলে যে ওই গুগলে যান, গুগলে সার্চ করেন ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট 2021 বা 2020 দিয়ে ওখানে ক্রিয়েট করেন আর পোস্ট করেন, ক্রিয়েট করেন আর পোস্ট করেন আর ব্যাকলিংক নেন। বাট ইট ডাজন্ট ওয়ার্ক রাইট নাও। কিভাবে কাজ করে আমরা সেটা একটু জানি। তো এখানে আমরা ছোট একটা লিস্ট করছি বেসিক্যালি। এখন আহ, এই জিনিসটা আমি একটু পয়েন্ট বাই পয়েন্ট ধরি। ফ্যাক্টটা হচ্ছে আমরা ওয়েব 2.0 সাইট লিঙ্ক বিল্ডিং এর জন্য আমাদের কি করতে হবে, বা এই কিছু রুলস আমি এখানে লেখা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? কিছু রুলস এখানে লেখা আছে, এই রুলস গুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে আপনার যখন আমরা স্ক্রিনটা হয়নি ভাইয়া। স্ক্রিন শেয়ার হয়নি ভাইয়া। ও আচ্ছা, এখানে কিছু রুলস দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক বিল্ডিং এর, মানে 2.0 লিঙ্ক বিল্ডিং এর। এখন এই রুলস গুলো আমরা একটু দেখবো। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, সাইট কিভাবে তৈরি করব। এখন আমরা যদি একটু ব্রাউজারের অপশনে যাই, ব্রাউজার অপশনে গিয়ে যদি আমরা দেখি, ধরেন আমি যদি একটা লিস্ট বের করি, এখান থেকে লিস্ট বের করার পর ধরেন লাইভ জার্নালে যাই। এখন লাইভ জার্নালে গিয়ে যদি আমি জয়েন ফ্রি একটা অপশনটাতে ক্লিক করি, এখানে অপশনটা দিচ্ছে না। দাঁড়ান আমি আরেকটা জায়গায় দেখি। এগুলি ভাইয়া, হাই পিয়ার সাইট মানে কি? হাই পিয়ার মানে হাই পেজ র্যাঙ্ক। ও, যেমন আমরা যদি টামলার কথা ধরি, দেখেন এখানে একটা অপশন দিছে সাইন আপ অথবা কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ অ্যাপল, তাই না? তো আমরা সাইন আপ করতে গেলে এই শর্টকাটটা আমরা সবসময় ব্যবহার করি, যে কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ অ্যাপল বা এরকম কন্টিনিউ উইথ টুইটার বা সোশ্যাল মিডিয়া যা আছে এগুলো দিয়ে আমরা রেডিমেড সাইট ক্রিয়েট করতে চাই, যেটা মোটেও উচিত না, যেটা কখনোই করা উচিত না। সবসময় এ ধরনের অপশন থাকলেও আমরা সাইট কি করব, ম্যানুয়ালি ক্রিয়েট করব। ম্যানুয়ালি ক্রিয়েট করব মানে আপনি সাইন আপে যাবেন, সাইন আপে গিয়ে আপনার যদি আপনি যদি ধরেন আপনি
জিমেল দিয়ে ব্যবহার করবেন, ফর এন এক্সাম্পল জিমেল ইউজ করবেন, তাহলে জিমেল এখান থেকে কন্টিনিউ গুগল দিবেন না, আপনি এখানে ম্যানুয়ালি জিমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে ব্লগ নেম দিয়ে সাইন আপ করবেন। এরকম যে কোনো যেই সার্ভিস যতগুলো আছে ওয়েবসাইটের এই ধরনের অপশনগুলো পাবেন, সেই অপশনগুলোতে কি এই অটোমেটেড সাইন আপ গুলা স্কিপ করবেন। কেন এটা করব? এটা করলে সাধারণত ওই সাইটটা ধরে নেয় যে এটা একটা বট, তখন আপনার ওই সাইটের ফার্স্টে কি হয়ে যায়, র্যাঙ্কিংটা লো হয়ে যায় বা আপনার আপনার পেজের প্রায়োরিটিটা লো হয়ে যায়। তারপরে যে রুলস, এতটুকু বুঝতে পারছেন ক্রিয়েট ম্যানুয়ালি বলতে আমি কি বুঝাইছি? বুঝছি ভাইয়া। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ইউজ ভিপিএন while creating a site, অর্থাৎ সাধারণত বাংলাদেশের যে সাইট গুলো আছে, বাংলাদেশের যে আইপি গুলো আছে, এগুলা ম্যাক্সিমাম হচ্ছে শেয়ার আইপি, এবং এগুলাতে অনেক জায়গায় বাংলাদেশি আইপি গুলাই হচ্ছে তারা স্প্যাম হিসেবে ধরে নেয়। এই জন্য আর আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি একই আইপি থেকে আপনি যখন একাধিক এই সমস্ত সাইটে সাইন আপ করবেন, তখন এটা একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস হিসেবে ধরবে। আর আমাদের কাজের ক্ষেত্রে আমরা একটা সাইটে একটা অ্যাকাউন্ট করে আমাদের হবে না, আমাদের মাল্টি অ্যাকাউন্ট করতে হবে কাজ করার জন্য। সেক্ষেত্রে আমাদের সবচাইতে সেফ সাইট হচ্ছে ইউজিং ভিপিএন। এখন ভিপিএনটা আমরা দুই ধরনের ইউজ করতে পারবো, বেটার পেইড ভিপিএন ব্যবহার করা, আর পেইড ভিপিএন যারা ব্যবহার করতে পারছে না তাদের অনেকগুলো ফ্রি ভিপিএন সার্ভিস আছে। তার মধ্যে একটা হচ্ছে মোস্ট ইজি অ্যান্ড ইজি টু ইউজ, সেটা হচ্ছে ব্রাউজেক। আপনি যদি আপনার গুগলে যান, গুগল ক্রোম ব্রাউজারে যান, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট সিম্পলি ব্রাউজেক ভিপিএন এক্সটেনশন দিয়ে সার্চ করেন বা ব্রাউজেক ভিপিএন ফর ক্রোম দিয়ে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন। আমার এখানে ব্রাউজেক অলরেডি ইনস্টল করা না, এটাতে নাই। এই যে দেখেন, এই যে অ্যাড টু ক্রোম দেওয়া আছে, এই অ্যাড টু ক্রোম দিলেই আপনার এটা ব্রাউজারে হয়ে যাবে। যেমন আমার অন্য প্রোফাইলে যদি যাই, আমার এখানে ব্রাউজেক দেওয়া আছে, এই যে দেখেন, এই যে ইউএস দেওয়া দেখছেন, এই যেমন ভিপিএন অন করা আছে, এটাতে ইউএস দেওয়া। তার মানে আপনি এই ব্রাউজারটাতে খুব ইজিলি আপনি ভিপিএনটা ব্যবহার করতে পারেন। এবং উই শুড ইউজ ভিপিএন while we are trying to create a new account on this type of site. So এটাও আমরা বুঝলাম ইউজিং ভিপিএন বা কেন ইউজ করব ওয়েবসাইটটা তৈরি করার সময়। তারপরে যে অপশনটা হচ্ছে, এখানে আমি একটা এক্সাম্পল দিছি। এটার কারণ হচ্ছে, আমরা যখন এখানে আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবো এই সমস্ত সাইটে, তখন আমাদের কয়েকটা ফর্মে কয়েকটা ক্যাটাগরি দেওয়া হবে। ফার্স্ট অফ অল নাম দেওয়া হবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কিছু কিছু জায়গায় ইউজার আইডিও চাবে অথবা সাইট নেমও চাবে। যেমন এই যে এখানে ব্লগ নেম দিতে বলছে, তারপরে পাসওয়ার্ড ইমেল দিছে। তারপর কিছু জায়গায় আবার ইউজার আইডি চাইবে, অর্থাৎ সাইট ইউআরএল এর জন্য আলাদা একটা সাইট নেমও চাবে। তো এই নামগুলো আমরা দিব হচ্ছে নিশ রিলেটেড। নিশ রিলেটেড কেমন? ধরেন আমি আগে বলছি আমি অলওয়েজ স্পোর্টস নিয়ে কাজ করি, এবং এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি টপ 10 স্পোর্টস নেটওয়ার্ক। এখন টপ 10 স্পোর্টস নেটওয়ার্ক যদি এখানে ব্লগ নেম দিতে বলছে, তো আমি এখানে দিব কি টপ 10 স্পোর্টস নেটওয়ার্ক। যেখানে ব্লগ নেম নাই, শুধু নাম দিতে হবে, ডিরেক্ট নাম দিতে বলে, যেমন এখানে নাম দিতে বলছে ফার্স্ট নেম লাস্ট নেম, তখন ফার্স্ট নেমও আমি কি দিব, ধরেন টপ 10 স্পোর্টস, আর এখানে দিলাম হচ্ছে নেটওয়ার্ক। ঠিক আছে? সো আমরা সবসময় ইউজার আইডি বা ওই সাইটের নামটা কি দিব, নিশ রিলেটেড নামগুলো দিব। ক্লিয়ার এতটুকু? ভাইয়া আমি যদি নিউবি হয়ে থাকি আর আমার যদি কোনো মানে ব্লগ পোস্ট না থাকে, তাহলে আমি ওখানে ব্লগ পোস্টে কি লিখবো? আপনার তো নিশ তো থাকবে একটা। আপনি যে আপনার মেইন অ্যাকচুয়ালি আমরা এইখানে সাইট কেন ক্রিয়েট করতেছি, টু বিল্ড সাম ব্যাকলিংক, তাই তো? এই সমস্ত জি সাইটে আমরা কেন ক্রিয়েট করি, টু বিল্ড সাম ব্যাকলিংকস। সো এই ব্যাকলিংকস করার রিজনটা কি, টু র্যাঙ্ক আপ আওয়ার অরিজিনাল সাইট, এটাই তো। সো জি আপনি নিউবি হন আর হচ্ছে এক্সপেরিয়েন্সড হন, ইট ডাজন্ট ম্যাটার। ফ্যাক্ট কি, ফ্যাক্ট হলো আপনি কেন করতেছেন। ফ্যাক্ট তাহলে আপনার সাইট র্যাঙ্কিং করার জন্য। আর আপনার সাইট র্যাঙ্কিং করার জন্য এগুলো হচ্ছে নিয়ম, যে আপনি যখন একটা ওয়েব 2.0 বা যে কোনো সাইটে আপনি যখন কাজ করবেন, তখন আপনার রিচটাকে পরিচয় করাই দিবেন কি, আপনার ইউআরএল। এখন ইউআরএল এর উপর বেস করে, এখন আপনি আপনার নাম দিলেন, ধরেন আমার নাম দিয়ে আমি শুরু করলাম, আমার সাইটের নাম দিলাম যে ইমরান হোসেন। এখন আমার
টামলারে আমার সাইট ক্রিয়েট হলো কি imranhosen.tumblr.com। এখন ধরেন আমি স্পোর্টস রিলেটেড কাজ করি, এখন আপনি স্পোর্টস দিয়ে সার্চ করলেন, সার্চ করার পরে ইউআরএল আসলো কি নিচে সাজেস্টেড আসলো যে imranhosen ডট আপ কি tumblr.com। এখন আপনি অ্যাজ এ ভিজিটর বা অ্যাজ এ রিডার আপনি যখন আমার ইউআরএল নামটা দেখতেছেন, উপরে যাই থাকুক বা উপরে এমন অনেক জায়গায় আছে যেখানে মেটা টাইটেল আসে না বা মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন দেখা যায় না, ইউআরএলটা শো করে। তো তখন কি আপনি বুঝবেন যে এই সাইটটা কোন নিশের উপর বেস করে করা হয়েছে বা এই সাইটটাতে ঢুকে আপনার লাভটা কি হবে, সেটা কি বোঝা না, সম্ভব? জেনারেলাইজ তখন তখন অ্যাকচুয়ালি আমার তেমন কোনো ইন্টারেস্ট থাকবেও না। হ্যাঁ, থাকবেও না। বাট আপনি খুঁজতেছেন হচ্ছে স্পোর্টস, তখন আমি যদি একটা স্পোর্টস রিলেটেড নাম দেই, তখন আমার মেটা টাইটেল থাকুক বা না থাকুক, আপনি আমার ইউআরএলটা দেখে কিন্তু বুঝতেছেন যে আই উইল গেট সাম স্পোর্টস রিলেটেড ইনফরমেশন ইন দিস ইউআরএল। তখন কিন্তু আপনি সেই সাইটটাতে ঢুকবেন, তাই তো? জি ভাইয়া। সো আমরা এটা ইম্পর্টেন্সটাও বুঝলাম, আমরা কেন নিশ রিলেটেড একটা ইউজার আইডি বা নেম ওখানে ব্যবহার করব। এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন? ওকে, কারো কোনো কোশ্চেন নাই, সবাই আমরা বুঝে গেছি। ওকে, তারপর আসতেছি হচ্ছে ডু নট ইউজ জিমেইল টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবো আমাদের জিমেইল ইউজ করা উচিত না, অর্থাৎ গুগলের এই জিমেইলটা ইউজ করা উচিত না। কেন ইউজ করা উচিত না? এটা একটা ট্রিকি টেকনিক। বা কেন? আমরা জানি জিমেইল হচ্ছে এ প্রোডাক্ট অফ গুগল, তাই তো? সো আমাদের সাইটটাকে আমাদের র্যাঙ্ক করার উদ্দেশ্য থাকে কোথায়? গুগলে। সার্চ ইঞ্জিনের এখন মানে মোর দ্যান 90% সার্চ হয় হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে। রেস্ট অফ দেম তার মধ্যে 80% হচ্ছে হয় বিং এ, মানে বাকি 10% এর মধ্যে 80% হয় হচ্ছে বিং এ। কারণ এই বিং এও হতো না, বিং এ হওয়ার কারণ হচ্ছে বাইরের মোস্ট অফ দ্য ইউজার তারা করে অ্যাপল বা আইওএস ইউজ করে, অ্যাপল বা ম্যাক ইউজ করে। অ্যাপল বা ম্যাকের যে ইটা আছে মেইন ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেটা হচ্ছে সাফারি, এবং সাফারির ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে বিং। সো এই জন্য বিং কিছুটা মানে প্রায়োরিটি পায় বাইরের দেশগুলোতে, এবং ওই দেশ মানে কি হয় ওখানে বিং এ কিছুটা সার্চ হয়, ডিফল্ট ব্রাউজার বা ডিফল্ট সার্চ ইঞ্জিন হওয়ার কারণেও এটা সার্চ হয়। বাট সারা ওয়ার্ল্ডে মোর দ্যান 90% সার্চই হয় কোথায়? গুগলে। তার মানে আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে গুগল সার্চ ইঞ্জিনটাকে। আর গুগল সার্চ ইঞ্জিন কিন্তু অনেক চালাক একটা সার্চ ইঞ্জিন, এবং তাদের আমি আগেও বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে অনেক হাই কোয়ালিটির কাজ করে। সো আমরা যখন জিমেল দিয়ে র্যান্ডম অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং প্রতিটা অ্যাকাউন্টকে পয়েন্ট করব একটা সাইটের দিকে, তখন কিন্তু গুগল এই জিনিসটা ট্র্যাক করবে যে এ কি করতেছে। He or she is creating some random blog posting site or random web 2.0 sites and pointing to the single domain. তার মানে it's kind of spam. তো এই ধরনের স্প্যাম যে সাইটগুলো আছে তখন কি করবে, সে আর প্রায়োরিটি দিবে না, তখন এটাকে ইভেন পেনাল্টিও দিতে পারে অথবা র্যাঙ্ক ডাউনও করে দিতে পারে। তাই আমরা কি করব, গুগলকে সেই সুযোগটা দিব না। তো আমরা জিমেল ব্যবহার করব না শুধুমাত্র সেই সাইটগুলোতে ছাড়া যেগুলো গুগলের নিজস্ব প্রোডাক্ট। যেমন আমরা যদি blogger.com এ যাই, blogger.com এ কিন্তু এই যে blogger.com এ যদি যাই, blogger.com এ কিন্তু আমার জিমেল ছাড়া কোনো ওয়ে নাই। বা sites.google.com এ যদি যাই, যে সেখানে আমার জিমেল ছাড়া কোনো ওয়ে নাই। সেই সমস্ত সাইট ছাড়া এই যে টামলার বা এই যে উইক্স বা এই ধরনের লাইভ জার্নাল বা উইবলি, এই ধরনের সাইটগুলোতে কি করব না, আমরা জিমেল ব্যবহার করব না। আমরা আউটলুক ব্যবহার করতে পারি, হটমেল ব্যবহার করতে পারি, ইয়াহু মেল ব্যবহার করতে পারি, আদার্স যেগুলো আছে লো র্যাঙ্কিং ইমেল গুলো সেগুলো ব্যবহার করতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে যে ওয়েব মেল গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। ক্লিয়ার? ভাইয়া কোনো অর্গানাইজেশনের এডুমেল ব্যবহার করলে হবে?
হ্যাঁ, করতে পারেন। অ্যাকচুয়ালি ভাই একটু গুগলের মেইলটার সাথে কেন সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না। আবারও বলি, জিমেলের মেলটা, জিমেলটা কার প্রোডাক্ট? গুগলের। গুগল কিন্তু মানে টোটাল নেটওয়ার্কটাই তাদের সাথে লিঙ্কড আপ, সেন্ট্রালি লিঙ্কড আপ, রাইট? সো আপনি যখন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতেছেন এবং প্রতিটা প্ল্যাটফর্ম থেকে ব্যাকলিঙ্ক পয়েন্ট করতেছেন কোথায়? আপনার সাইটটাকে, একটা সাইটটাকে, তখন কিন্তু গুগল এটাকে ট্র্যাক করতেছে যে এই যে জিমেলটা এই যে কি করতেছে, এই এ বি সি ডি এফ জি এই 10টা সাইটে এ অ্যাকাউন্ট খুলছে এবং এই 10টা সাইটকে ব্যাকলিঙ্ক করছে হচ্ছে একটা সাইটকে সেন্টার করে, মানে একটা সাইটের ব্যাকলিঙ্ক করছে 10টা সাইটে। তার মানে এটা হচ্ছে সে র্যাঙ্কিংটাকে বুস্ট করার জন্য এই কাজটা করতেছে। এবং এভাবে ম্যানুয়ালি বুস্টিং করা মানে এটা গুগল পছন্দ করে না। আগে এটা হইতো, আগে অ্যালগোরিদম কাজ করতো, বাট এখন গুগল সেই জিনিসটাকে করে না, কারণ এইভাবে ম্যানিপুলেট করা যায় রেজাল্টটাকে। অর্থাৎ আপনি ডাক্তার, আমি ডাক্তার না, আমি একটা ফেক ডাক্তার, আমি এই ধরনের কাজ করে আমার নাম লিস্টের টপে নিয়ে আসছি, বাট আপনি অরিজিনাল ডাক্তার হয়ে কি লিস্টেই নেই। বুঝতে পারছেন বিষয়টা? বুঝছি ভাই। সো এই জিনিসগুলো ট্র্যাক করার জন্য তারা এটাকে সাসপিশিয়াস ধরে এবং এই কাজটা তারা অ্যালাউ করে না। এই জন্য উই শুড নট ইউজ জিমেল অ্যাকাউন্ট টু ক্রিয়েট অ্যাকাউন্টস অন দিস টাইপ অফ প্ল্যাটফর্ম। এইটা গেল। আমার মনে হয় যে যেহেতু কেউ কোশ্চেন করতেছে না, আমি ধরে নিচ্ছি এখানে সব ক্লিয়ার, কারো কোনো কনফিউশন নাই। তারপর এই সমস্ত সাইট যেগুলো যেহেতু এগুলো একটা ওয়েবসাইট, আপনাকে একটা সাইট বিল্ড করার একটা বা সাইট পেজটাকে সাজানোর একটা সুযোগ দিবে, সেহেতু এই সাইট গুলাতে আমাদের কিছু ডেকোরেশন করতে হবে ওয়ান পেজ এসইওর মতো। ডেকোরেশনটা কি? আমাদের কিছু পেজ দিতে হবে, সরি, মেনুতে কিছু পেজ দিতে হবে, আলাদা পেজ ক্রিয়েট করতে হবে। কি কি? যেই পেজগুলো আপনার সাইটটাকে আরো ভ্যালুয়েবল বানায় বা ভ্যালুয়েবল ভাবে শো করবে, ভ্যালুয়েবল তো কি বলে, ভ্যালু বাড়ায় দিবে এবং মনে হবে যে এটা একটা ভ্যালুয়েবল সাইট এবং এটার অথরিটি বাড়ায় দিবে। অর্থাৎ যদি আমি একটা এক্সাম্পল দেই, আপনি যদি একটা অফিস দেন, আমরা যদি নর্মাল একটা অফিস দেই, তাহলে অফিসের কিছু জিনিস আমরা রাখি অ্যাটলিস্ট শো অফ করার জন্য। যেমন একটা অফিসে ঢুকলে একটা রিসিপশন থাকে, ধরেন আমার বিজনেস হচ্ছে 2 টাকার, বাট আমি রিসিপশনে খরচ করছি 5 টাকা বসাদের ডেকোরেশনের জন্য। হ্যাঁ, এগুলো কিন্তু, এটা কিন্তু একটা মানে বেসিক অফিস সাজানোর ফ্যাক্ট। তারপর ধরেন রিসেপশন থাকলো, ওখানে আপনার অফিসের একটা পিয়ন রাখি আমরা, জানেন যেন এখন আপনি কোম্পানির ভিজিটিং কার্ডে লিখে রাখছেন আপনি ম্যানেজিং ডিরেক্টর, এখন আমি গেলাম আপনার অফিসে, এখন চা বানানোর লোক নাই, তাহলে আমি কি আপনার সাথে বিজনেস করব? আমি কি, আপনি না ভাই আমাকে চা অবশ্যই। বানিয়ে খাইতেছেন? হ্যাঁ। তো এই ধরনের কিছু ফ্যাক্ট আছে ওয়েবসাইটের ক্ষেত্রেও, যে এই জিনিসগুলো দিয়ে রাখলে কি হয়, যে ক্লায়েন্ট বা ভিজিটর সেও খুশি হয় এবং সার্চ ইঞ্জিনও মনে করে না এই সাইটটার একটু ভ্যালু আছে বা এর কিছুটা আছে। সেগুলো কি? অ্যাবাউট সেকশনটা রাখা, অ্যাবাউট সেকশনে অর্থাৎ আপনার বিজনেসটা, আপনার পেজটা কি রিলেটেড সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত সামারি ওখানে দেওয়া অ্যাবাউটে। তারপর টিএনসি বা টিএনসি, তারপর প্রাইভেসি পলিসি, টিএনসি মানে টার্মস এন্ড কন্ডিশন পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এগুলা ইনক্লুড করা। ডিএমসিএ হচ্ছে আপনার, ডিএমসিএ এর ফুল মিনিংটা কি? ডিএমসিএ তো কাজ করি, ডিএমসিএ এর ফুল মিনিং এটা হচ্ছে আমার কাছে কপিরাইটারই আর কি ইস্যু। ডিএমসিএ মিনিং, দাঁড়ান মিনিংটা মুখস্থ নাই। আচ্ছা, ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট, এইটা হচ্ছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা যেমন আমাদের সাইটে আমরা দেই, যেমন আমি আপনার যদি দেই ওয়াচ এনএফএল এ যাই, এটাকে ডিএমসি দেওয়া আছে। এটা তো নাই, কিন্তু প্রশ্ন দিয়ে এটা তো দেওয়া আছে। যেমন এই দেখেন আমার প্রাইভেসি পলিসি দেওয়া, টার্মস এন্ড কন্ডিশন দেওয়া, ডিএমসিএ দেওয়া। ডিএমসিএ টাতে যেমন এখানে থাকবে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এটা যদি অ্যাফিলিয়েট থাকে, অ্যাফিলিয়েশন করেন বা যদি সিপিএ করেন, তাহলে আপনি লিখে দেন যে এই সাইটটার এই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমি অ্যাডভার্টাইজিং করি, এটার সাথে আমার ফিজিক্যালি কোনো সম্পর্ক নাই। আমি এই বিষয়ে যদি কোনো আপনাদের কোনো কমপ্লেইন থাকে তাহলে
আমার কন্ট্যাক্টে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট অ্যাড্রেসে। তো কন্ট্যাক্ট অ্যাড্রেস হিসেবে আপনি নাম্বার দিয়ে দিতে পারেন, অফিস অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে পারেন। যেমন আমি এই যে এখানে দিয়ে দিছি, আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। কারো যদি কোনো কমপ্লেইন বা কোনো থাকে, অ্যাডভাইস থাকে, আমার যেন ইমেল করে পাঠিয়ে দেয়। সো এটা কিন্তু অনেক কোম্পানিতে এবং বর্তমানে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে এটা কিন্তু একটা বাধ্যতামূলক রুলস যে আপনার সাইটে ডিএমসিএ থাকতে হবে যদি আপনি আপনার সাইটের মাধ্যমে কোনো প্রোডাক্টকে প্রমোট করেন। ডেফিনেটলি আপনার এই ডিএমসিএ টা থাকতে হবে। সো আপনি আপনার ওয়েবসাইটে যদি একটা ডিএমসিএ মেনুতে রাখেন, তাহলে কি হয়, এই জিনিসটা আপনার পেজের ভ্যালু বাড়ায়। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট ফর্ম। সো আপনার সাইটে যদি আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম রাখেন, কন্ট্যাক্ট পেজ রাখেন, যে আপনি কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে, সেই পেজটা রাখাটা কি সাইটের ভ্যালুটা একটু বাড়ায় দিবে। তাহলে আমরা পেলাম যে আমরা একটা ওয়েবসাইটে যখন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে ওই সাইটটাকে আমাদের সাজাতে হবে কি মিনিমাম এই 4টা 5টা মেনু আমাদেরকে ওখানে রাখতে হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে একটু বলেন কেউ, এই যে আমরা 5টা মেন পয়েন্ট দেখলাম, এই 5টা মেন পয়েন্ট দেখলাম, এই পয়েন্টগুলা কেন আমরা ইউজ করি? এটা আমাকে কোন একটু যদি পাঁচটা বলেন। ভাইয়া, এবিসিডি এগুলা? হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা বললাম যে এগুলা করতে হবে, এগুলা করতে হবে, এগুলা কেন করি? কারণ আমি এটা করতেছি কারণ আমার ওই 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 সাইট গুলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে, আমার সাইটকে প্রমোট করতে হবে, এই কারণে। আর কেউ? মানে এর থেকে অ্যান্সারটা হয়েছে, বাট আমি আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট মানে শুনতে চাচ্ছিলাম। আর কেউ আছেন? আচ্ছা, আরেকটা কথা বলি এখানে, আহ, একটু সবাই কথা বলার চেষ্টা করবেন, না হলে আমার মনে হবে যে আপনারা অন করে ঘুমিয়ে গেছেন, যেটা আমার জন্য মানে একটু কি বলে, বিরক্তিকর মনে হয়। আপনারা যদি একটু ই করেন, যে রেসপন্স করেন, তাহলে আমার মনে হয় যে ঠিক আছে, কাজ করতেছে। না, আমার কেউ ফোন দেয় নাই এখনো। আচ্ছা, এবার আসে হচ্ছে আমরা যে সাইটটা তৈরি করলাম সেটা আমাদের কিছু অন পেজ অপটিমাইজেশন করতে হবে। অন পেজ অপটিমাইজেশনটা কি করব, ধরুন আপনি একটা সাইট ক্রিয়েট করছেন, এই সাইটটা ক্রিয়েট করার সময় আপনার ভিতরে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। বেটার হইতো আমি যদি এখন একটা সাইট এখানে ক্রিয়েট করতাম। আচ্ছা, আমি একটা সাইটটা ক্রিয়েট করি লাইভ জার্নালে, এখন এটা অ্যাপ্রুভাল হইতে কতক্ষণ লাগে, আমি একটা ক্রিয়েট করি ধরেন। আপনারা দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাইয়া। ধরুন আমি একটা সাইট এখানে ক্রিয়েট করছি, এটার একটু ভেরিফিকেশন করতে হবে। আমি একটু ভেরিফাই করি, এই সময়টা আমি একটু আমার ইমেলটা ওপেন করব।
সো আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি দেখেন আমার এখানে একটা প্রোফাইল আছে। অন পেজেস ওটা হচ্ছে আপনি প্রোফাইলটাকে সুন্দর মতো সাজাবেন। এখানে আপনার সাইটের একটা অ্যাভাটার দিবেন। আমি যদি অ্যাভাটার দেই, অ্যাভাটার হয়ে গেছে। তারপর আপনি এখানে কিছু কিওয়ার্ড দিতে পারেন। আমার সাইটটা কি রিলেটেড, স্পোর্টস নিউজ অথবা তারপর ধরেন ধরেন এগুলো আমি আমার দিলাম, সাইটে দিলাম। এখানে আপনি একটা কমেন্ট দেন। দিয়ে সেভ করে দিই। তারপর আর কি আছে, তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন এখানে পোস্ট করব, একটা পোস্টে নিউ এন্ট্রি দিলাম। পোস্ট, আমরা যখন পোস্ট করলাম কোন একটা পোস্ট কিছু করব, তখন টাইটেল তারপর ডেসক্রিপশনটা আমাদের কি করতে হবে, আমরা যেভাবে অপটিমাইজ অপটিমাইজ করতাম, অপটিমাইজ আর্টিকেল দিতাম, ঠিক সেভাবে আমরা এখানে আর্টিকেল অপটিমাইজ করে দেব। বুঝতে পারছেন? ভাইয়া আর্টিকেল অপটিমাইজটা আমরা ওই যে ওয়ার্ডপ্রেসে করছিলাম, প্লাগইন ছিল, তো এখানে তো কোনো প্লাগইন আছে নাকি? আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমরা প্লাগইন গুলো আমাদের কি করে, গাইড করে যে এইভাবে অপটিমাইজ করতে হয়, বা এই জিনিসটা কি করতে হয়, মানে মেনটেন করতে হয় একটা আর্টিকেল ফ্রেন্ডলি, ইএসএ ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হলে। বাট সে কিন্তু আমার সাইট অপটিমাইজ করে দিচ্ছে না। কথাটা মাথায় রাখেন, সে কিন্তু আপনাকে দেখেন গাইডলাইন দিতেছে যে অমুক লাইনে এই মানে মেটা ট্যাগ, সরি মেটা কিওয়ার্ডটা আসে নাই, এটাকে দেয়। হ্যাঁ 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 আপনি হ্যাঁ। ওখানে দিচ্ছেন, দেওয়ার পরে কিন্তু অপটিমাইজ হচ্ছে, ওই জায়গাটা গ্রিন হচ্ছে। আবার বলতেছে কি এই প্যারাগ্রাফের ওয়ার্ড বেশি হয়ে গেছে, এটাকে সেপারেট করো বা প্যারাগ্রাফটা ছোট করো, তখন কিন্তু আমরা ওখানে ছোট করতেছি। সো তার মানে কি, সে আপনাকে গাইড করতেছে যে এইভাবে একটা আর্টিকেলকে অপটিমাইজ করতে হয়, সে কিন্তু আপনার আর্টিকেলকে অপটিমাইজ করে দিচ্ছে না। তো না, সেই ক্ষেত্রে আপনি ওখান থেকে টার্মস রুলস গুলো কিন্তু বুঝতেছেন যে এইভাবে আমি একটা আর্টিকেল অপটিমাইজ করতে পারি। সো ম্যানুয়ালি করবেন, অথবা আপনি কোথাও এরকম করে ওইটাকে আপনি এখান থেকে এখানে পেস্ট করে দেন। ও ভাই বুঝছি বুঝছি। ঠিক আছে? সো এগুলো হচ্ছে অন পেজের কাজ। আপনি ওখানে মানে ব্যাকলিঙ্ক করতে পারেন। প্রথমত ব্যাকলিঙ্ক শুরুতে না করা ভালো, বাট আপনি করবেন পরে। এই ব্যাকলিঙ্কের যেগুলা ইসের কি বলে, ভালো সাইট ছাড়া এখানে
ওয়েব 2.0 তে ব্যাকলিংক প্রথম দিকে করা উচিত না। এটা গেল অন পেজ এসইও এর কাজ। তারপর যেটা করবেন, এই এক একটা সাইট আপনি একটা টাইপ তৈরি করলেন, এটাকে আপনি রেডি করার জন্য কি করতে হবে, 300 থেকে 600 ওয়ার্ডের এক একটা আর্টিকেল, এখানে অথেন্টিক আর্টিকেল, নট কপি পেস্ট, অথেন্টিক আর্টিকেল পোস্ট করতে হবে 5 থেকে 6টা। ঠিক আছে, 5 থেকে 6টা অথেন্টিক আর্টিকেল এখানে পোস্ট করতে হবে। এইটুকু বুঝছেন? অপটিমাইজ আর্টিকেল গুলো অপটিমাইজ করে লিখতে হবে, এবং প্রতিটা আর্টিকেল কি হবে, মিনিমাম 300 ওয়ার্ড থেকে 600 ওয়ার্ডের মধ্যে, 600 ওয়ার্ডের এক একটা আর্টিকেল এখানে লিখতে হবে। এবং প্রতিটা এরকম কয়টা লিখতে হবে, 5টা থেকে 6টা আর্টিকেল পোস্ট করতে হবে। পোস্ট করার পর মানে এগুলা মানে তৈরি করা, সাইটটাকে তৈরি করতেছি আমরা এইভাবে করার পর এটাকে ইন্ডেক্স হওয়ার সময় দিতে হবে। তারপর কি করতে হবে, ইন্ডেক্স, এখানে একটা দেখেন লাস্টের আই অপশনটাতে দেখেন, এখানে লিখছে যে ইনসার্ট লিংক আফটার ইন্ডেক্সিং, অর্থাৎ আমাদের মেইন টার্গেট তো কি করা, ব্যাকলিংক করা। সো ব্যাকলিংক গুলো আমরা তখনই করব যখনই এই যে পোস্টগুলো করলাম, এই পোস্টগুলো ইন্ডেক্স হয়ে যাবে, গুগলে কি হবে, ইন্ডেক্স হয়ে যাবে। ইন্ডেক্স হওয়ার আগে আমরা কোনো ব্যাকলিংক করব না, এই কথাটা মাথায় রেখেন। কারণ যখন ইন্ডেক্স হওয়ার আগে আপনি কোনো ব্যাকলিংক করবেন, তখন কিন্তু কাট করে ধরে ফেলবে যে ও এইখানে লিখছে, আরেকজনের সাইটে ও এইভাবে লিখতেছে, তার মানে ওর ইন্টেনশন হলো ব্যাকলিংক করা। এখন ধরেন আমরা ছোটবেলায় যখন কোনো কিছু বল বা কোনো কিছু কিনতে হইতো, তখন আব্বাকে বা আম্মাকে বা বড় বোন বা ভাইকে দিয়ে কি করতাম, কত আদর বেড়ে যেত তাদের, আদর টাদর করে তারপর যে বলতাম যে আমার এবার একটা বল কিনে দাও, অথবা আমার এটা একটা সাইকেল কিনে দাও। করছি না আমরা? So, এই টেকনিক গুলা কিন্তু গুগল বুঝে, যে আপনি নিজের কষ্ট করে এত সুন্দর করে একটা আর্টিকেল লিখলেন, লিখে আরেকজনকে কেন দিতেছেন, আরেকজনের সাইটে কেন আর্টিকেল লিখতেছেন। তো ফার্স্টে যদি আপনি ব্যাকলিংক দিয়ে দেন, তখন কিন্তু গুগল ধরে ফেলে যে ও আচ্ছা এই কারণে এই কাজ করতেছেন। সো ব্যাকলিংক কি করব, পরে দিব। ওই সাইটটাকে যখন আমরা ইন্ডেক্সিং হয়ে যাবে আমাদের গুগলে, তখন ওটাকে আমরা পোস্টটাকে এডিট করে আমরা ব্যাকলিংক করব। এখন ব্যাকলিংক তো করব বুঝলাম, এখন ব্যাকলিংক গুলো কি ধরনের করব, আমরা মিক্স আপ ব্যাকলিংক করব। মিক্স আপ ব্যাকলিংক কি, এখন ধরেন আমি এখানে বিশাল বড় একটা আমি একটা স্যাম্পল টেক্সট নিয়ে আসি। ভাই ইন্ডেক্সিং বলতে কি ওই যে গুগল কনসোলে যেটা দেখাচ্ছিলেন ওইটা? ইন্ডেক্সিং মানে গুগল কনসোল তো আমি দেখাইছিলাম চেক করাটা, গুগল কনসোলে আমরা সাইটটাকে অ্যাড করছিলাম। ওটা তো আপনি সব সাইডে, আপনি যেটাতে আপনার কোনো কন্ট্রোল প্যানেল নাই সেটা তো আপনি করতে পারবেন না। যেমন এই যে লাইভ জার্নাল তো আপনি গুগল কনসোলে অ্যাড করতে পারবেন না। গুগল এন্ড ইন্ডেক্সিং আর কনসোল দুইটা কিন্তু এক না। গুগল কনসোলের কাজ হচ্ছে আপনার সাইটটার ওভারঅল একটা রেজাল্ট আপনি ওখানে দেখতে পারবেন, মানে একটা জাহাজের ড্যাশবোর্ড যেরকম বা একটা গাড়ির ড্যাশবোর্ড যেমন টোটালটা কি অবস্থা আপনি বুঝতে পারবেন মনিটরিং করে, ঠিক গুগল কনসোলটা হচ্ছে এটা, যে আপনার ওয়েবসাইটটার সার্চ ইঞ্জিনের অবস্থা কি অবস্থা, সার্চ ইঞ্জিনে ওটা হচ্ছে চেক করবেন গুগল কনসোল দিয়ে। আর হচ্ছে ইন্ডেক্সিংটা হচ্ছে মানে গুগলের ডাটা, মানে স্টোরেজে, ডাটা স্টোরেজে, সার্চ ইঞ্জিন ডাটা স্টোরেজে আপনার পোস্টটাকে ইনপুট করা। ঠিক আছে, এই যে গুগল ক্রাউল করবে, ক্রাউলার এসে ক্রাউল করবে, ক্রাউল করে যদি পছন্দ হয় তখন আপনার ওখানে ইন্ডেক্স করবে। সো এই সাইটগুলোতে যখন আমরা পোস্ট করব, তখন ইউআরএল দেওয়ার আগে আমাদের অপেক্ষা করতে হবে কখন এই পোস্টটা ইন্ডেক্সিং হয়েছে। সো ইন্ডেক্সিং যদি হয়, আপনার সাইটের আপনার পোস্ট বা কন্টেন্ট যদি খুব সুন্দর হয়, তাহলে বেশি সময় লাগে না, কারণ এই সমস্ত সাইট কিন্তু সব হাই ডিএপিএ সাইট। হ্যাঁ, এগুলো বেশি সময় নেয় না ইন্ডেক্স হতে। তো আপনি তখন কি করতে পারবেন, ওখানে ইন্ডেক্সিং হওয়ার পরে যে এডিট করে ইউআরএল গুলা দিবেন, ব্যাকলিংক গুলা করবেন। আমি কখন বুঝবো যে আমার সাইটটা ইন্ডেক্স হয়ে গেছে? দেখাচ্ছি কিভাবে চেক করবেন ম্যানুয়ালি, সেটা আমি দেখাচ্ছি। তো আগে দেখি, আচ্ছা এখনই দেখাই। ধরেন আমরা যখন পোস্ট করি, যদি আমরা ধরেন
ধরেন আমাদের এই যে সাইটটা এখানে আমি পোস্ট করছি, পোস্ট করার ক্ষেত্রে আমার এখানে কি হয়েছে, একটা লিঙ্ক তৈরি হয়েছে না পোস্টের? জি ভাইয়া। এই লিঙ্কটাকে যখন আমরা গুগলে যাব, আমরা গুগলে গিয়ে দুইটা উপায় সার্চ করতে পারি, একমাত্র এক সাইট দিয়ে ক্লোন দিয়ে তারপর যদি লিখি তাহলেও হবে। এই দেখেন আমার সাইটের আসে না, অন্য এই যে সাইটটা আসছে, তো মেন পেজটা আসছে, কিন্তু আমার এই পোস্টটা আসে নাই। আরো ক্লিয়ারলি বোঝার জন্য অ্যাপোস্ট্রফি কম কি বলে ইনভার্টেড কমার মধ্যে রেখে আপনি লিংকটা দিবেন। আমি আবার বলি, ইনভার্টেড কমা লিংকটা, তারপর আবার ইনভার্টেড কমা দিয়ে সার্চ করবেন। যদি সাইটটা থাকে তাহলে ওখানে ডিরেক্ট ওই সাইটে, যেমন এখানে আমার হোম পেজের এটা আসছে না, টাইটেলটা আসছে না, তখন কি হবে, এই সাইটের টাইটেল সহ লিংকটা এখানে, এই টাইটেলটা সহ এই লিংকটা ওখানে ভিজিবল হবে। দাঁড়ান আমি আরেকটু উদাহরণ দিই আপনাদেরকে। যেমন একটা ইন্ডেক্স হইছে আমার, এমন একটা মানে দেখি, ধরি এইটা দেখি, এই সাইট, এই পোস্টে যদি দেখি, এই দেখেন আমি এই ইউআরএলটা দিছি, এই দেখেন আমার এখানে এই যে পোস্টটা আছে, এই পোস্টটা যে ছিল, আর এটা না তো হয়ে গেল, এই যে পোস্টটা, আমি এই পোস্টটার ইউআরএলটা আমি সার্চ করলাম যে এটা ইন্ডেক্স হয়েছে কিনা। তো এটার টাইটেলটা কি, হু উইল উইন ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড, তাই না? দেখেন আমি সার্চ করার পরে আমার এই একটা সিঙ্গেল রেজাল্ট দিছে, কিন্তু আমার কিন্তু আর কিন্তু আশেপাশে রেজাল্ট নাই। আমার এই ওয়েবসাইটে দেখেন, হু উইল উইন ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড, কোন সাইটের, আমার সাইটের, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। সো এইভাবে আপনার সার্চ ইঞ্জিনে দেখাবে, যদি এরকম দেখায় তার মানে আপনার সাইট, আপনার ওই পোস্টটা কি হয়েছে, ইন্ডেক্স হয়েছে। আর যদি না দেখায়, যদি ধরেন এরকম দেখায় যে, আমি যদি এটাকে একটু করি, ধরেন আমি এর মধ্যে আরো কিছু জিনিস বাড়ায় দিলাম, দেখছেন, নাই। যদি এরকম দেখায় যে আপনি ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, তার মানে কি এই এটা পোস্টটা এখনো আপনার ইন্ডেক্সিং হয় নাই, ইন্ডেক্স হয় নাই। তার মানে ভাইয়া আগে আমরা একটা পোস্ট করে ওই পোস্টের লিংকটা এইভাবে আমরা দেখবো যে আমাদের পোস্টটা আসছে কিনা, তখন আমরা বুঝতে পারবো যেটা হ্যাঁ, হচ্ছে নাকি। ইনস্ট্যান্ট কিন্তু আসবে না, ইনস্ট্যান্ট কিন্তু আসবে না, এটা আমাদেরকে ওয়েট করতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে? অনেক সময় এটা যদি ভালো হয় 2 মিনিটও হয়, 5 মিনিটও হয়, আবার 10 দিন পরেও হয়, ঠিক আছে? সো এটা মানে মানে দিলাম আর করলাম যে কি ব্যাপার আসলো না কেন, এটা হলো হবে না, এটা টাইম নিতে পারে, এটা মানে ভাবমূর্তির উপর নির্ভর করে কখন ইন্ডেক্সিং করে। মানে কোনো স্ট্যান্ডার্ড টাইম নেই। না, এটা কোনো স্ট্যান্ডার্ড টাইম। অনেক সময় আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি খারাপ হয়, তখন ইন্ডেক্স হয়ে যাওয়া আর্টিকেলও করে দেয়, আনইন্ডেক্স করে দেয়, বুঝছেন? জি ভাইয়া। আনইন্ডেক্স না ডিইন্ডেক্স হবে, যাই হোক, নেগেটিভটা করে। এখানে আরো অনেক কিছু আছে আপনাদের কন্টেন্ট রাইটিং এ, ধরেন এই জিনিসগুলা কি একটা ক্লাস করায় বা এরকম ক্লাস করায় অনেক কিছুই বলা যায় না। যেমন আমরা একটা আর্টিকেল লেখার সময় এনএলপি আমাদের করতে হয়, তারপর সেনসিটিভিটি ক্যালকুলেশন করতে হয়, অনেকগুলো ফ্যাক্ট আছে, এগুলো হচ্ছে বাস্তবে যখন কাজ করতে হয়, কাজ করতে করতে ধরেন কাজ করার সময় এগুলা মনে পড়ে। এগুলা কিন্তু কোনো যে একটা ক্লাস করাচ্ছি থিওরিক্যাল বা একটা কিছু করতেছি, এই সময় কিন্তু অনেক কিছুই মনে পড়ে না। এই যে আপনাদের আজকে বললাম যে এনএলপি বা আপনাদের যে সেনসিটিভিটি ক্যালকুলেশন, এটা কি আপনাদের, কিন্তু আমার মনে যতটুকু মনে পড়ে, আমি মনে হয় না আপনাদেরকে দেখাইছি আমি, তাই না, কন্টেন্ট রাইটিং এর সময়। কিন্তু এগুলোও করতে হয়, এগুলো তো মানে সবকিছু, ডিজিটাল মার্কেটিংটা এরকম বা এসইওটা বা অনলাইন মার্কেটিংটা এরকম যে আপনি যত করবেন, যত জানার চেষ্টা করবেন, তত জানতে পারবেন। আপনি সিঙ্গেল একটা ক্লাস করে বা একটা করে মানে হোমওয়ার্ক তো অনেকেই কি আমরা মানে ম্যাক্সিমামই করি না, অলমোস্ট সবাই কেউই করি না হোমওয়ার্ক গুলা। তো ধরেন মনে করলেন যে আমি ক্লাস করলাম, আমি যাই না গেলাম, আমার হয়ে গেল, না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনি এই জিনিসগুলা করতে করতে জানবেন, সমস্যা ফেস না করলে সমস্যার সমাধান হবে না, ঠিক আছে? তো এরকম আছে, অনেক কিছু আছে, যখন লিখতে লিখতে আপনি পারবেন। এনএলপিটা কি, এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং খুব সম্ভবত।
অর্থাৎ আপনার লেখাটা কি রোবটিক হইতেছে, না আপনার লেখাটা আপনি ন্যাচারালি লিখতেছেন, বা আপনার লেখাটার কন্টেন্টটা কি ন্যাচারাল হইতেছে, নাকি আপনি কোনো আর্টিফিশিয়াল কিছু দিয়ে লিখতেছেন, সেটা কিন্তু সার্চ ইঞ্জিন বুঝতে পারে। হ্যাঁ, তারপর আপনি আবার সেন্সিটিভিটিটা কি, সেন্সিটিভিটিটা হলো নেগেটিভ সেন্সিটিভিটির আর্টিকেল গুলাকে আস্তে আস্তে ডাউনগ্রেডে দিয়ে দেয় গুগল সার্চ ইঞ্জিন। সেন্সিটিভিটি ক্যালকুলেশন করা বা মাপ করার অনেকগুলো রাস্তা আছে, অনেক টুলস আছে যেগুলোতে আপনি বুঝতে পারবেন সেন্সিটিভিটি কিভাবে করা হয়, মানে কি বলে ক্যালকুলেশন করা হয়। আপনার যত পজিটিভ পজিটিভ সেন্সের যত ওয়ার্ড থাকবে সাইটে, সেগুলা উঠে যাবে। এখন কথা হলো নেগেটিভ গুলা তাহলে কোনগুলা? নেগেটিভ কিছু ওয়ার্ড আছে, যেমন আনফরচুনেটলি আমরা বলতে কি বুঝাচ্ছি, অনিশ্চিত ভাবে, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? এই টাইপের নেগেটিভ ওয়ার্ড যত আপনার কন্টেন্টে বেশি থাকবে, তত আপনার সাইটটা কি হবে, ডাউনগ্রেডে যেতে থাকবে, আপনার কন্টেন্টটা ডাউনগ্রেডে যেতে থাকবে। সো আমরা যত পজিটিভ দিব বা অ্যাফার্মেটিভ যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করব, তখন কি হবে, আমাদের কন্টেন্টটা আপগ্রেডে যেতে থাকবে বা আপ র্যাঙ্কে যেতে থাকবে। বুঝছেন? বুঝতে পারছেন? এখন ভাইয়া মনে করেন যে আপনি একটা মানে মানে আপনার তো আপনার সাইট তো স্পোর্টস রিলেটেড, এখন হুম। আপনি এটা পোস্ট করলেন যে অমুক মানে একটা টিমের কি প্লেয়াররা ইনজুর্ড, তো সেই জিনিসটা পোস্ট করা কি আমার জন্য তাহলে খারাপ হবে? আপনি, আমরা এটা গ্রামারে প্রচুর পড়ছি, যে গ্রামারে পড়ছি যে আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স গুলাকে কিভাবে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হয়, পড়ছি না? হ্যাঁ পড়ছি। সো ওই ওই টেকনিক অবলম্বন করতে হবে। তো ভাইয়া বুঝছেন? আচ্ছা, তারপর আসলে কি, আমাদের এই তো মোটামুটি আমাদের এই রুলস গুলা ফলো করে কি করতে হবে, আমাদের সাইট গুলা ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? এখানে কোনো কোশ্চেন আছে? আমাদের কিন্তু এই টোটাল কন্টেন্টটা আজকে এই পর্যন্ত, এখানে কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া মিক্স আপ ব্যাকলিংটা আরেকবার ও বলবেন? আচ্ছা আচ্ছা, মিক্স আপ ব্যাকলিং তো বলিই নাই, আপনি আরেকবার বলবো কেন, তো ভুলেই গেছি। ওকে, এখন মিক্স আপ ব্যাকলিং জিনিসটা কি? মিক্স আপ ব্যাকলিংটা হলো, হয়ে গেল, এর কারণে আমি স্যাম্পল কিওয়ার্ডটা দিছিলাম। এখন আমরা নরমালি কি করি, ব্যাকলিং গুলা কি করি, ধরেন আমি লরেম এটারে ব্যাকলিং করতেছি। হ্যাঁ, আমরা নরমাল ব্যাকলিং লেভেল করি না, এই অ্যাঙ্কর কিটাকে সিলেক্ট করি, করে এখানে একটা লিংক দেই, তাই তো? ধরেন এটা আমরা একটা লিংক করলাম, এভাবেই তো করি সব। বাট ব্যাকলিং কিন্তু কয়েক ধরনের আছে। এখন আপনি এই অ্যাঙ্কর কি আন্ডারে একটা ব্যাকলিং করলেন, আপনি একটা জায়গায় নেকেড ব্যাকলিং দিলেন। নেকেড ব্যাকলিং কোনগুলা লিংক দিলেন, সেটা হচ্ছে, যেমন এখানে একটা দিলাম, টু নো মোর অ্যাবাউট ইট ইউ মে ভিজিট হিয়ার, অথবা ইউ উইল, অথবা you will get more information on this website লিখে আপনি কি করলেন, লিংকটা এখানে এইভাবে দিলেন, অথবা আপনি ডিরেক্ট লিংকটা দিয়ে দিলেন আর কি। বুঝছেন? এটাকে বলে নেকেড টাইপের দেওয়া, নেকেড ব্যাকলিংক। তারপর আপনি আরো কি করতে পারেন, আরো ব্যাকলিংকের ওয়ে আছে, যেমন আপনি একটা ইমেজ দিলেন, হ্যাঁ, ইমেজ অ্যাট্রিবিউট করলেন, এখানে একটা ইমেজ ইনসার্ট করলেন। ফর এক্সাম্পল আমি একটা ইমেজ দেই, ধরুন আমি একটা ইমেজ এখানে দিলাম, এই ইমেজের আন্ডারে আবার আমি কি করতেছি, কি করলাম, ভাইয়া যদি আমি লিংক ইউজ করার সময় কোন ধরনের মাস্কিং টাইপের করি, যেমন অনেক লিংক শর্টনার দেখি, তো সেখানে কোনো প্রবলেম হয় নাকি? লিংক শর্টনার অনেক সময় কাজ করতে চায় না, ব্রোকেন লিংক হয়ে যায়। ব্রোকেন লিংকটা কি, যে লিংকটা ধরুন আপনি একটা জায়গায় কাস্টমারকে ডাইভার্ট করলেন বা ড্রাইভ করতেছেন, হ্যাঁ, ফরওয়ার্ড করতেছেন, এখন যাওয়ার মাথায় লিংকটা কাজ করতেছে না। সো মোস্ট অফ দ্য যে মাস্কিং যে ইউআরএল গুলো ইউজ করি আমরা, যেমন বিটলি বা টাইনি,
এই সমস্ত লিঙ্ক গুলা কি হয় অনেক সময় মোস্ট অফ দ্য কেসেস এগুলো হচ্ছে ব্রোকেন হয়ে যায়, কাজ করে না, ঠিক বুঝছি আছে? ভাইয়া। সো ওইগুলো না ইউজ করা বেটার। তখন তো আপনার ওইটার ব্যাকলিং বাড়লো, আপনার ভিজিবল হইতেছে তো ওইটা, আপনার ব্যাক এন্ডে যেই সাইটই থাকুক ওটা ভিজিবল তো হইতেছে ওটা। আচ্ছা ওইটা গেল, মানে এখানে ধরেন একটা ইমেজ আপনি ইনসার্ট করলেন, ইমেজ ইনসার্ট করে ইমেজটাকে ব্যাকলিং করলেন, ঠিক আছে? সো এটা এক ধরনের হইলো। তারপর আপনি ধরেন করলেন একটা সাবটাইটেল সাব হেডিং কে আপনি ব্যাকলিং করলেন, সেটা এক ধরনের ব্যাকলিং হলো। মোট কথা বিভিন্ন ক্ষেত্রে ব্যাকলিং গুলা বিভিন্ন ভাবে ইউজ করতে হবে। আপনি সবই যে আপনি অ্যাঙ্কর কির আন্ডারে ব্যাকলিং করবেন সেটা হবে না। আপনি অ্যাঙ্কর কির আন্ডারে ব্যাকলিং করেন, কিন্তু ভেরিয়েশন রাখেন, ব্যাকলিং এর সিস্টেমে ভেরিয়েশন রাখেন, তাহলে ইট উইল ওয়ার্ক বেটার, ঠিক আছে? দেখলাম আবার লাস্টের অংশটুকু, লাস্টের পার্টটা এরপর বলতেন। মিক্সিংটা আবার বলবো। না না, মিক্সিং, মিক্সিং কিছুক্ষণ আগে যেটা বললেন। ইনসার্ট লিংক আফটার ইন্ডেক্সিং, হ্যাঁ ভাই, এটা 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 ওই যে ওইটাই হ্যাঁ। আপনার ওয়েবসাইটে আমরা যে ব্যাকলিংক গুলা করতেছি, হ্যাঁ, এই যে এখন করলাম, আমি এখনো পোস্ট করি নাই, আমার ব্যাকলিংক গুলা এই সময়টা করা উচিত না, এটাকে আমি আমি এই সমস্ত গুলোতে আমি ব্যাকলিংক করব না। তবে হ্যাঁ, এটা করতে পারেন, ধরেন আপনার যে কি ফাংশন গুলা অ্যাঙ্কর কি গুলা এগুলাকে আপনি এখন ব্যাকলিংক করতেছেন না, ধরেন আমি এটাকে ব্যাকলিংক করব না, কিন্তু আমার টার্গেট আছে আমি এটাকে ব্যাকলিংক করব একটা সময়, ঠিক আছে? সো রিমুভ ব্যাকলিংক দিলাম। তাহলে আমি কি করতে পারি, এটাকে আমি একটু বোল্ড করে রাখতে পারি, এটাকে আমি একটু বোল্ড করে রাখতে পারি যে কি পয়েন্টারকে আমি এটাকে মার্ক করে রাখলাম যে এটাকে এখানে আমি ব্যাকলিংক করব। তারপর এখানে যেমন নেকেড কিওয়ার্ডের ক্ষেত্রে আমি কি করব, তো নেকেড কিওয়ার্ডের ক্ষেত্রে আমি এখানে ব্যাকলিংক দিলাম না, আমি জাস্ট এই যে লিংক এটা দেখেন, এটা কিন্তু ইউআরএল হয় নাই, এটা নরমালি আমার রুট ডোমেইনটাকে শো করছে। ধরেন আমি এখানে একটা দিলাম, দিয়ে এটাকে আমি বোল্ড করে রাখলাম, হ্যাঁ। তারপর এই যেখানে যেখানে আপনি করবেন সেটা আপনি ওই কিওয়ার্ডটা কি করতেছেন, আপনি একটু বোল্ড করে রাখলেন, মানে আপনার মেইন কি ফ্রেজ গুলাকে আপনি বোল্ড করে রাখলেন। না, আমরা যে এই জিনিসটা করতেছি এটা তো খুব সম্ভবত গুগলের অ্যালগোরিদম এটাকে মানে সাসপেক্ট করতে পারে নাকি? কোনটা? বোল্ড করে রাখতেছি আমরা এগুলো। না, এটা ওইটার জন্য না, এটা সাসপেক্ট করবে না। যেমন এটাকে আপনি বোল্ড করার দরকার না, আপনার কি ওয়ার্ডস যেগুলা, এখন ধরেন লরেন ইমসাম হচ্ছে লরেন আইপিসাম হচ্ছে, ইপসাম হচ্ছে আপনার মেইন ধরেন কিওয়ার্ড, হ্যাঁ। এখন এইটার কিওয়ার্ডের কিছু রিফ্রেশ কিওয়ার্ড থাকতে পারে, বা যেটাকে ওইগুলাকে আপনি ধরেন ফর এন এক্সাম্পল এটার একটা রিফ্রেশ কিওয়ার্ড হচ্ছে ধরেন এস্টাবলিশ, মনে করেন এটারে আমি রিফ্রেশ করতেছি ওইটা দিয়ে, এটারও আপনি একটু বোল্ড করে রাখেন। হ্যাঁ, এটা জাস্ট আপনার যে মেইন ফাংশনাল যে কিগুলা আর কি, যেগুলো হচ্ছে যে কিওয়ার্ডস গুলো হচ্ছে আপনার সাইটটাকে ভালো র্যাঙ্ক আপ করতে পারে বা সার্চ করতে পারে লোকজন, ওইটা আপনি যদি একটু বোল্ড করে রাখেন তাহলে এটা আই ক্যাচিং হয়। আই ক্যাচিংটা কেমন, এখন একজন ধরেন আইসা আপনার আর্টিকেল পড়তে আসছে, এখন তার পয়েন্ট খুঁজতেছে কিভাবে হাউ টু কুক ইলিশ মাছ, হুম, ইলিশা ফিশ। এখন আপনি হাউ টু কুকেও বোল্ড করতে পারেন, ইলিশ মাছ কুকিং এও বোল্ড করতে পারেন, আপনি শুধু হিলসা মাছেও আপনি একটা কি করতে পারেন, বোল্ড করে রাখতে পারেন। তাহলে কি সেই জিনিসগুলা কি তার চোখে পড়তেছে ভালোভাবে, যে আচ্ছা আমি যে কন্টেন্টটা খুঁজতেছি এটাই সেটা। হুম, বুঝতে পারছেন? পরবর্তীতে বুঝছি ভাই। আপনি ওটা ব্যাকলিংক করে দিলেন, আপনি ওইটা যখন সাইটটা ইন্ডেক্স হবে ওয়েবসাইট গুগলে বা সার্চ ইঞ্জিন গুলাতে, তখন আপনি ব্যাকলিংক করবেন, আপনি যে রুলস গুলা বলছি সেগুলোকে মেনটেন করে ব্যাকলিংক করবেন। ক্লিয়ার হইছে? বুঝছি ভাইয়া। আমার বকবকানি বা ক্লাস করা শেষ, এবার আপনাদের কোশ্চেনের পালা, বলেন কে কি বুঝছেন কে কি ভাইয়া বুঝেন। মিক্সিং ব্যাকলিংটা যদি আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা একটু গুগলে যাই এটা বোঝার জন্য। কি ব্যাপার, মিক্সিং ব্যাকলিংক করতে কি আছে, 7 স্ট্র্যাটেজিস ব্যাকলিংকো ব্যাকলিংকো। ভাই আপনার স্ক্রিন শেয়ার হয় নাই। আমি এখনো দেখাচ্ছি না, আমি আগে বের করে নিই, কারণ এই এই সাধারণত এই এই ইনফরমেশন গুলা এসে থাকে না সব জায়গায়, মানে অনলাইনে পাওয়া যায় না। দেখতেছি, এরকম ব্যাকলিংকও তো একটা ভালো সাইট,
এটা কি মিক্সিং ব্যাপার কি করছে? উম, না, মিক্স ব্যাকলিং সম্পর্কে এখানে তেমন একটা কিছু বলা নাই। মিক্স ব্যাকলিং হচ্ছে কি, আপনি, আমরা তো সাধারণত জানি ব্যাকলিং বলতে কি করে, একটা অ্যাঙ্কর কির আন্ডারে বা নিচে একটা লিংকটাকে ইনসার্ট করা, তাই না? আমরা সেটা বুঝি। সো মিক্স ব্যাকলিংক বলতে আপনি লিংক মানে ভেরিয়াস লিংক গুলা দিতে পারেন, যেমন ইন্টারনাল এক্সটার্নাল তো থাকবেই, সাথে লিংকটাকে ইনসার্ট করার জন্য আপনি কি করবেন, আপনি হয়তো অ্যাঙ্কর কির মাঝখানে ভিতরে দিতে পারেন, অথবা একটা নেকেড লিংক দিতে পারেন, অথবা ইমেজের সাথে লিংক দিতে পারেন কোনো মিডিয়ার সাথে, বা আপনি আরো কি করতে পারেন, কোন একটা কোড করলেন, কোড সাবমিট করলেন, এটাকে রেফারেন্স হিসেবে ওইটার আন্ডারে একটা ব্যাকলিংক দিতে পারেন। যেমন আহ ধরেন এটা একটা আমি যে দেখাইছি যে লরেম ইপসাম, এখানে আপনি ধরেন একটা ব্যাকলিংক করতে পারেন, এটা হচ্ছে সিম্পল ব্যাকলিংক। এখন এটা হইতে পারে ইন্টারনাল ব্যাকলিংক, এটা হইতে পারে কি এক্সটার্নাল ব্যাকলিংক হইতে পারে। সাথে আমি একটা নেকেড ব্যাকলিংকও এখানে ইউজ করছি, যেটা আমার সরাসরি ইউআরএলটাকে দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাকলিংক আমি এখানে ইউজ করলাম। সাথে আমরা আরো কি করতে পারি, সাথে আপনার ইমেজ, যদি আমি এখানে কোনো একটা ইমেজ ইনসার্ট করি, আমি যদি এখানে একটা ইমেজ ইনসার্ট করি, যদি ধরেন আমি একটা ইমেজ ইনসার্ট করলাম, এই ইনসার্ট অপশনটা আর জানা, ইনসার্ট অপশনটা কই, আচ্ছা অ্যালবাম নেম দিতে হবে। ধরেন আমি একটা এখানে ইনসার্ট করলাম ইমেজটা, এখন এটার পিছনে আমি একটা ব্যাকলিংক করলাম, এখানে যে ব্যাকলিংক একটা দেওয়া আছে, বাট আপনি এখানে ধরেন আরেকটা ব্যাকলিংক করতে পারেন, ঠিক আছে? সো এটা ওদেরই মানে ওই ইসার ব্যাকলিংকই দেওয়া, ইন্টারনাল ব্যাকলিংক করা। তো আপনি এখানে একটা ইউআরএল দিয়ে এখানে আপনি একটা এটার একটা ব্যাকলিংক করতে পারেন, অথবা আপনি এখানে আরো কিছু মিডিয়া ইউজ করে সেটার পিছনে ব্যাকলিংকিং করতে পারেন। এগুলো হচ্ছে মানে মিক্স করা, ব্যাকলিংক টাইপ মিক্স করা, যে এক টাইপের ব্যাকলিংক না দিয়ে আমি ভেরিয়াস টাইপ ব্যাকলিংক ব্যবহার করতেছি আমার কন্টেন্টে। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া।